আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদের সাথে আছি নুসরাত লাবণী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো ফ্রেশ সংবাদ শিরোনাম। চট্টগ্রামের চাকতাইয়ের বস্তিতে আগুনে 2 পরিবারের 7 জন সহ 9 জনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সকালের বৃষ্টিতে দেশ বিদেশে লাখো মুসল্লির ভোগান্তি। নদী গতিপথে বাধা না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তন নিয়ে বড় দেশগুলোর উদাসীনতায় ক্ষোভ। এবং অর্থনীতির গতি ধরে রাখলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ সম্ভব বললেন বিশ্বব্যাংকের বিদায়ী আবাসিক প্রতিনিধি। দুর্নীতির উৎস বন্ধের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। চট্টগ্রাম মহানগরী চাকতাই ভেড়া মার্কেট এলাকার বস্তিতে আগুনে দগ্ধ হয়ে 2 পরিবারের 7 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 10টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য 20,000 টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছে। চট্টগ্রাম থেকে চৌধুরীপুরীদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাত 3:30টার দিকে সবাই যখন গভীর ঘুমে, ঠিক তখনই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। কেড়ে নেয় 9টি তাজা প্রাণ। ঘুমন্ত অবস্থায় পুড়ে একই পরিবারের রহিমা আক্তার, তার মেয়ে নাজমা আক্তার, জাকির হোসেন বাবু, নাসরিন এবং আরেক পরিবারের হাসিনা আক্তার, আয়েশা, সোহাগ এবং শিশুসহ 9 জনের মৃত্যু হয়। পুড়ে যায় প্রায় 250 ঘর। সব হারিয়ে একেবারে নিঃস্ব ক্ষতিগ্রস্তরা। আমার একটা ছোট ভাই আর একটা ছোট বোন মারা গেছে। কিছু নাই, আর শুধু নিজের শরীর লেলো বাইরের থেকে দিই, আর কিছু বাঁচাইতে পারি। আমি ওখানে ডিউটিতে আছিলাম, রোডের তো নাই, দেখি কিছু নেই এখানে। পোলাটা বাঁচাইছে আরেকজন, মাইয়াটা বাঁচাইছে আরেকজন। আরে আমার ভাই বোন গেছে, এই গেছে, এই গেছে আগুন গেছে। বাচ্চা যা আছে ওগুলো আমি নদীর নামে গেছি। ব্যাংকের থেকে 1 লাখ টাকা আছে কিস্তির উপরে, টিয়াগুনা বাজিল অনেক সময় মানো 2 লাখ টাকার মাল ঘরের মধ্যে শেষ। ফায়ার সার্ভিসের 10টি গাড়ি দীর্ঘ 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আমরা এই 3টা পরিবারের মোট 8 জনকে, অজ্ঞাতসহ 8 জনকে মৃত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু পুরো এলাকাটা, যে এলাকাটা দেখেছেন, এটা এত গেঞ্জি এলাকা। এখানে ইলেকট্রিক কেবল ছিল, নেকেট, এখানে চুলা ছিল, এবং এখানে যে যারা কয়েল জ্বালাতো এ ধরনের ওভেন, নেকেট কফি বাতিও ছিল। এ ধরনের এখন আরও অন্য কোনো কারণ আছে কিনা এটা খতিয়ে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানান। রাজীব আহমেদ, চ্যানেল আই। কুমিল্লা চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাংরা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 9 জন। মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ জানান, খুলনা থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাঝভান্ডার দরবারে শরীফগামী যাত্রীবাহী একটি বাস সামনের রড বোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সে সময় ট্রাকে থাকা রড বাসের ভেতর ঢুকে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 5 জন এবং হাসপাতালে নেওয়ার পর 1 জনের মৃত্যু হয়। আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শরিক হয়েছেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। সকালে ইজতেমা এলাকায় বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার আপডেট জানতে টঙ্গীতে আছেন চকর মালিথা। সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর কি দেখছেন? নুসরাত, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা সকাল থেকে শুরু হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। কিন্তু যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে এই বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের শুরুর দিনই এই সকালবেলায় এখানে কয়েক দফা টানা বৃষ্টি হওয়ার কারণে মুসল্লিরা ভোগান্তি এবং দুর্ভোগের মধ্যে পড়েন। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা বৃষ্টিতে এবং শীতের মধ্যে অস্থির হয়ে পড়েন। হঠাৎ করে বৃষ্টি এবং এই শীতের বৃষ্টিতে মুসল্লিদের খুব সকালবেলা খুবই কষ্ট মধ্যে গিয়েছে। আমরা সকালে যখন এখানে আসি, সকালে ফজরের নামাজের পর থেকে এই মাঠে মুসল্লিদের জন্য বয়ান শুরু হয়েছে। ভারতের তাবলিগ জামাতের শীর্ষস্থানীয়
মুরব্বী এই ইজতেমায় আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সূচনা করেন। কিন্তু সকাল 7টার দিকে যখন এখানে বৃষ্টি শুরু হয় তার কিছুক্ষণ পরেই এই মুসল্লিদের জন্য যে বয়ান চলছিল সেটি বন্ধ করে দেওয়া হয় এবং মুসল্লিদেরকে নিরাপদ জায়গায় যার যার মতো জায়গায় যাওয়ার জন্য মাইকে বলা হয়। তারপরে সকাল 9টার পরে বৃষ্টি ছেড়ে যাওয়ার পরেও মুসল্লিরা যার যার মতো করে গুছিয়ে নিয়ে একসঙ্গে এই ময়দানে জোহরের নামাজ আদায় করেন। এখন জোহরের নামাজের পরে এই মাঠে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান চলছে। বয়ানে মূলত মানুষকে আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলার জন্য বলা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম গাজীপুর ও মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সাথে। উনি বলেছেন প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও লাখ লাখ মুসল্লিদের জন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য মোতায়েন আছে প্রায় 15,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সব কিছু মিলে স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা এবং এই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল এবং দেশ বিদেশের দর্শকদের জন্য মোনাজাত প্রতিবারের মতো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। নুসরাত, ধন্যবাদ চকর আপনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নদীতে বাঁধ দেওয়া সহ এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত নয় যেন প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হয়। জার্মানি সফরের শেষ দিনে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আলোচনায় ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, উজানের দেশ হওয়ায় চীন ও ভারত নদীতে বাঁধ দিলে তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় জলবায়ু পরিবর্তন নিয়ে বড় দেশগুলোর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পান্থর রহমান জানাচ্ছেন আরো। জার্মানিতে 3 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সিকিউরিটি টু হট টু হ্যান্ডেলে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন ও ভারতের উজানের দেশ হিসেবে নদীতে বাদ দিলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এমন কিছু করা উচিত নয় যাতে প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৈঠকি এ আলোচনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে অতিথিদের প্রশ্নের জবাবও দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব তহবিল গঠনসহ বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন নিয়ে বড় অর্থনীতির রাষ্ট্রগুলোর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন। পান্থর রহমান, চ্যানেল আই। মিউনিখ প্রতিরক্ষা সম্মেলন শেষে আন্তর্জাতিক প্রতিরক্ষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 6:40-এ আবুধাবি বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানান। পরে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা করে আবুধাবির সেন্ট রেজিস হোটেলে যান প্রধানমন্ত্রী। সফরে আবুধাবি যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া আল বাহার প্রাসাদে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের পত্নী শেখ ফাতিমা বিনতি মুবারক আল কেতবির সঙ্গেও সাক্ষাৎ করবেন। পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ রাজধানী সহ সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সকালে ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ 19 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। ঢাকা, রাজশাহী ও সিলেটে শিলাবৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন, মাঘের শেষে গত 8 ও 9 ফেব্রুয়ারিও বৃষ্টি হয়েছিল। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ ও আগামীকাল ঢাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে 19-20 তারিখে রাজধানী মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। পশ্চিমা লঘুচাপের সাথে আপনার বিশেষ করে পূবালি একটা ইন্টারাকশন হয়েছে পূবালি লঘুচাপের, যার ফলে আপনার পূবালি বা ইন্টারাকশনের কারণে আপনার বৃষ্টিটা হচ্ছে আর কি। আজকে দুপুরের পর থেকে বিশেষ করে দেশের পুরো পশ্চিমাঞ্চলে আপনার অনেকটাই ভালোর দিকে চলে যাবে। তবে এবং পূর্বাঞ্চলের দিকে হয়তো দুপুরের পরে হয়তো দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যার পর থেকে বলা যায় যে সারা দেশেই ওয়েদার ভালোর দিকে চলে যাবে। বিশ্বে বাংলাদেশের অর্জনের কথা বলবেন বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। চ্যানেল আইয়ের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, অর্থনীতিতে এগিয়ে যাওয়ার গতি ধরে রাখতে পারলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বাবলম্বী বাংলাদেশ গড়া সহজ হবে। ব্যাপক নীতি সংস্কার এবং দুর্নীতির উৎস বন্ধ করতে নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা। রিজভি নওয়াজের রিপোর্ট। 2016 সালের 7ই মার্চ বিশ্বব্যাংকের ঢাকা অফিসে কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দেন চিমিয়াও ফান।
প্রায় 3 বছর মেয়াদ শেষের কয়েকদিন আগে সদর দপ্তরে ফিরে যাচ্ছেন তিনি। চূড়ান্ত পেশাদার এ চীনা নাগরিক বহুজাতিক সংস্থাটির সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে অনেক কাজ করেছেন। এর ফলে গত অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় $3 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি মিলেছে। As you know, Bangladesh has made tremendous progress in its development. Poverty rate was more than halved in less than 15 years, and we've seen significant improvement in many of the human development outcome indicators, particularly girls' education, maternal and child health. In all of those areas. Another area, of course, where Bangladesh has done really well is in its disaster preparedness. So Bangladesh has many things to be very proud of. এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চিমিয়াও ফান। I think I'll take away with the great friendship that I've established with many people in this great country. And third, and most importantly, I'll take away with the memories of the outstanding development achievements that Bangladesh has been able to make in the last few decades. Going forward, what will be important is to build on the success that you've had so far and continue to innovate and continue to reform. চিমিয়াও ফানের জায়গায় ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট সম। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আদেশের পরও কোনো কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবরেটরি পরীক্ষা বা সেবার ফি প্রকাশ্য স্থানে ঝুলিয়েছে তার তথ্য না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। অগ্রগতি প্রতিবেদন দাখিল নিয়ে শুনানির সময় এই মন্তব্য করেন বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম। একই সাথে গত বছরের আগস্টে নীতিমালা তৈরির জন্য 5 সদস্যের কমিটি গঠন হলেও পরবর্তীতে কোনো কার্যক্রম নেই কেন তা জানতে চেয়েছেন আদালত। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টকে জানান, তাদের আদেশ অনুযায়ী উপরোক্ত পদক্ষেপ ছাড়াও সব জেলা সদরের সরকারি হাসপাতালে 30 বেডের ICU, CCU স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ 19 ফেব্রুয়ারি। এর আগে বলেছিল তারা একবারে মোটা দাগে, সেটা হচ্ছে 57টা হাসপাতালে এবং 94টা ক্লিনিক এরকম টানানো আছে, কিন্তু কোন কোন ক্লিনিক বা হাসপাতাল সেটাও আসলে মিনিস্ট্রি না বলার কারণে কোর্ট স্পেসিফিক্যালি বলেছিল বলে আসলে কোনটা কোনটা টানিয়েছে সেটা দেখার জন্য আজকেও যখন এটার সেই রকম পূর্ণাঙ্গ কোনো তালিকা এবং কোন কোন হাসপাতাল টানিয়েছে, কোন অগ্রগতি হয়েছে সেটা না দেওয়ার কারণে কোর্ট আসলে অসন্তোষ প্রকাশ করে। অপরদিকে আর একটা 82 সালের যে আইন সেটাকে হালনাগাদ করার জন্য একটা নীতিমালা করার কথা ছিল। 5 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি ছিল, সেই কমিটিও অদ্যাবধি তাদের যে অগ্রগতি সে বিষয়ে কোনো কিছুই বলেনি। প্রকল্প পরিচালকদের অবশ্যই এলাকায় থাকতে হবে, এই অনুশাসনের কোনো ব্যত্যয় হবে না, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 2018-19 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি গুণগত মানের দিকটা খেয়াল রাখার জন্য নির্দেশনা দেন তিনি। সভা কার্যপত্রে বলা হয়, চলতি অর্থ বছরে এডিপিতে মোট বরাদ্দের পরিমাণ 1,80,870 কোটি টাকা। প্রকল্প সংখ্যা 1451টি। অর্থ বছরের প্রথম 7 মাস অর্থাৎ জানুয়ারি পর্যন্ত বাস্তবায়ন হার 34.43%। প্রকল্প পরিচালকগণ সাধারণত প্রকল্পকে ওন করে কাজে রাখবেন, ওর কোলে পিঠে তারা থাকবেন, এইটাই ছিল অনুশাসন। আমি প্রধানমন্ত্রী সেইটা লক্ষ্য করেছি, মানা হয় না প্রায় ক্ষেত্রে, এবং এইটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী নজরে আনবো। ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। ভাষা সাহিত্যে এক নতুন পথের দিশারি ভাষা আন্দোলন। সাহিত্যের সব শাখায় বিচরণ করেছে 21। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মনে করেন, বাংলা সাহিত্যকে ভাষা আন্দোলন যত গভীরভাবে প্রভাবিত করেছে, মুক্তিযুদ্ধ ছাড়া অন্য কিছু তা করতে পারেনি। তবে কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশি ভাষা বা আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে যা যা কাজ হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে ততটা হয়নি।
শিল্প সাহিত্য সংস্কৃতিতে ভাষা আন্দোলন নিয়ে জাকিয়া আক্তারের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তৃতীয় পর্বে থাকছে সাহিত্যে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের পর থেকে নানাভাবে বাংলা সাহিত্যে উঠে এসেছে 21 এবং 21-এর চেতনা। কবিতা, গল্প এবং উপন্যাসে ভাষা নির্মাণ সহ নতুন পথ খুঁজে দিয়েছে ভাষা আন্দোলন। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারতের বাংলা সাহিত্যেও প্রভাব ফেলেছে 21। ভাষা আন্দোলনের 1 বছরের মাথায় 1953 সালে মার্চ মাসে প্রকাশ হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের পটভূমিতে 53 সালে মুনীর চৌধুরী রচনা করেন নাটক কবর। এভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন শওকত ওসমান, জসিমউদ্দিন আলাউদ্দিন আল আজাদ, আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রহমান, আল মাহমুদ, মহাদেব সাহা, আব্দুল গাফফার চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, জহির রায়হান এবং সেলিনা হোসেনের মতো অনেকে। জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ এবং সাহিত্যিক আনিসুজ্জামান বলছেন, বাংলা সাহিত্যে নানাভাবে প্রতিফলিত হয়েছে ভাষা আন্দোলন। আমরা এই আন্দোলন নিয়ে কবিতা পেয়েছি, গল্প পেয়েছি, উপন্যাস পেয়েছি, নাটক পেয়েছি। এই একটি আন্দোলন যত গভীরভাবে বাংলা সাহিত্যকে প্রভাবান্বিত করেছে, মুক্তিযুদ্ধ ছাড়া আর কিছু বোধে তেমন করেনি। কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত অবশ্য মনে করিয়ে দিয়েছেন, ফরাসি, ল্যাটিন ও ইংরেজি সাহিত্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উঠে এলেও ভাষা আন্দোলন নিয়ে ব্যাপক কোনো কাজ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিদেশি ভাষায় বা আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে যে কাজ হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে ততটা হয়নি। ভাষা আন্দোলন নিয়ে যেসব গল্প, উপন্যাস, কবিতা লেখা হয়েছে, এগুলো অনুবাদ হলেও যথাযথ প্রচার হয়নি। সাহিত্যিকরা বলছেন, ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যে যে কাজ হয়েছে সেগুলোর কিছু অনুবাদ হলেও প্রচারের অভাবে বিদেশি সাহিত্যে এর ব্যাপকতা ছড়ায়নি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। নিটল চাচা কৃষি সংবাদ। বরিশাল ও ময়মনসিংহে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ হয়েছে। এবার স্বল্পমেয়াদী জাতের সরিষা চাষ করে কৃষক ফলনও পাচ্ছে ভালো। একই জমিতে 3টি ফসল আবাদের সুযোগ পাচ্ছে কৃষক। বরিশাল থেকে শাহিন আজমিন ও ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরিশালের 10 উপজেলায় চলতি রবি মৌসুমে 3721 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে মুলাদি উপজেলায়। খুব সুন্দর ফলন, নিজেরও খাই, বাজারেও বিক্রি করি, এ থেকে আমরা বেশ লাভ হই। শস্য খুব ভালো হয়েছে, সামনে বারে করার আশা আছে বহু। কৃষি বিভাগের প্রণোদনা ও মাঠ পর্যায়ে কৃষককে উদ্বুদ্ধ করায় সরিষা আবাদের সাফল্য আরো বাড়ছে। 14 বাড়ি সরিষা, 15 বাড়ি সরিষা, 17 এই জাত ফলন 1.5 গুণ থেকে দ্বিগুণ। এই ফলন বৃদ্ধির ফলে কৃষক অন্যান্য কাল জাতের চেয়ে এই জাতটি করার প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। এবছর সরিষা চাষ করে প্রায় 5000 মেট্রিক টন ফলন পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। ময়মনসিংহের চরাঞ্চলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার NATP ফেজ 2 প্রকল্পের আওতায় ধান, সরিষা, বোরো ধান শস্য বিন্যাস বাস্তবায়নের লক্ষ্যে বিনা সরিষা নয় চাষ করে লাভবান হচ্ছে কৃষক। প্রযুক্তিটা এই বছর দেখাই দিয়েছেন, এতে আমরা লাভবান হয়েছি সরিষা করাতে। 2 ফসল দেখতে আমরা 3টি ফসল পাইলাম, 3টা ফসল আমাদের খুব উন্নত মানেরই হয়েছে। স্বল্পমেয়াদী ফসল চাষ করে 2 ফসলি জমিকে 3 ফসলে রূপান্তর করা গেলে আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে কৃষকের। আমন কাটার পরে সেখানে সরিষা করবে, সরিষা করে পরবর্তী বোরোতে যাবে, 2 ধানের মাঝখানে তারা একটা অতিরিক্ত ফসল পাবে, পাশাপাশি এই জমির অবস্থাও ভালো থাকবে এবং কৃষকও অর্থনৈতিকভাবে লাভবান হবে। ময়মনসিংহ সদর উপজেলার চর ঘাগরাপাড়া গ্রামে NATP ফেজ 2 প্রকল্পের আওতায় বিনা সরিষা চাষ নিয়ে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস। সরিষা চাষাবাদ করেন তাহলে তারা একদিকে যেমন তেল পাবেন, অন্যদিকে সরিষার খোল ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। দেশব্যাপী স্বল্পমেয়াদী জাতের বিনা সরিষা চাষ বাড়ানো গেলে বিদেশ থেকে ভোজ্য তেল আমদানির নির্ভরতা কমে যাবে অনেকটাই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ।
বরিশালের সুগন্ধা নদীর চরে পরিযায়ী পাখির নতুন আবাসস্থল গড়ে উঠেছে। এলাকাবাসী পাখি রক্ষায় একাট্টা হয়ে কাজ করছেন। আইফুর রহমানের ভিডিও চিত্রে শাহিন আজমিনের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি এলাকা পরিযায়ী পাখির ঘোষিত অভয়ারণ্য, কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়ায় এখানে আর আগের মতো পাখি বসে না। স্থানীয়রা বলছেন, এই এলাকা ছেড়ে 20 কিলোমিটার দূরের ক্ষুদ্রকাঠি গ্রামে জেগে ওঠা নতুন চরে আশ্রয় নিয়েছে পরিযায়ীরা। এবার এদের সংখ্যাও ছিল বেশি। দাবর দিলে একদম আকাশে যেরকম মেঘ হয় কালো হয়ে উড়াল দেয়, অনেকগুলো দেয়। খুব ভালো লাগে, আনন্দ করি এর জন্য। অন্য কোনো মানুষ এ জায়গায় এসে কোনো পাখি শিকার করতে পারে না, তাদেরকে নিট করে দিয়ে আগেই। অনেক রকমের পাখি আসে, কয়েক পদের, আমি ধারে যে বলতে পারবো না, তবে ওই পাখির মধ্যে কত বেশ বড় এবং খুব ওয়েটও অনেক বেশি। আগে থেকেই জানানো হয়েছে যে এই জায়গা থেকে কেউ পাখি শিকার করবে না। তারপরও একটা লোক আসছিল সেদিনকের একটা ইয়ারগান নিয়ে, তো এই জায়গার মানুষ সবাই তাদেরকে একদম তাড়াইয়া ওই বাজার পর্যন্ত দিয়ে আসছে যে আপনারা জায়গায় কোনোভাবেই একটা পাখিও শিকার করতে পারবেন না। পাখির নিরাপত্তা রক্ষায় সচেষ্ট স্থানীয় প্রশাসন, পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়রাও আন্তরিকভাবে কাজ করছে। বরিশাল থেকে শাহিনা আজমিন, চ্যানেল আই। শেষ করছি চ্যানেল আই এখনকার সংবাদ আয়োজন। এরপর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ধারণকৃত দুপুরের সংবাদ। ধন্যবাদ সবাইকে।